এখনো পর্যন্ত যে অধ্যায় আছে, অধ্যায়ের নাম আছে, অধ্যায়ের নাম কি আছে, বাস্তব সংখ্যা, ওখানে তো আমরা এখনো পৌঁছাইনি। তোমাদের সম্পূর্ণ ধারণা দিব বাস্তব সংখ্যা যে অধ্যায়টা আছে, এই অধ্যায়ের তোমাদের সম্পূর্ণ ধারণা দিতে পারছো। কি লেখা হয়েছে? যোগ বিয়োগ গুণ ভাগ। হ্যাঁ, যোগ বিয়োগ গুণ ভাগ। ক্লাস 9-এ উঠে যোগ বিয়োগ গুণ ভাগ শিখবো এখন আমরা? এটা মানায়? তাহলে ছোট বাচ্চারা কি শিখবে? আমরা এখন যদি ক্লাস 9-এ উঠে যোগ বিয়োগ গুণ ভাগ শিখি, তাহলে বাচ্চারা কি শিখবে? আরে পাগল, ছোট বাচ্চার যোগ বিয়োগ গুণ ভাগ নয়। এর আগের দিন আমরা বাস্তব সংখ্যা থেকে কি কি সংখ্যা বার করেছিলাম, বাস্তব সংখ্যার মধ্যে কি কি সংখ্যা দেখেছিলাম, খেয়াল পড়ছে? যারা দেখোনি তারা আই বাটনে ক্লিক করে দেখে নাও। স্বাভাবিক সংখ্যা, অখণ্ড সংখ্যা, পূর্ণ সংখ্যা পেয়েছিলাম তো। এদের যোগ বিয়োগ গুণ ভাগ করব। ও আচ্ছা, এবার তোরা বুঝলি। এখানে সম্পূর্ণ ক্লাস দেখে যাও, আশা করছি তোমাদের কোনো অসুবিধা হবে না। স্বাভাবিক সংখ্যা কি কি ছিল, কি কি পেয়েছিলাম, কোথায় থেকে স্টার্ট হয়েছিল স্বাভাবিক সংখ্যা? 1 থেকে। 1, 2, 3, 4, 25, 20, যা যা আছে 37, যা যা আছে এরকম করে চলছিল। ছিল তো? এগুলো স্বাভাবিক সংখ্যা ছিল। এর আগের দিন আমরা দেখেছিলাম সবচেয়ে ছোট স্বাভাবিক সংখ্যা এ এবং সবচেয়ে বড় স্বাভাবিক সংখ্যা হওয়া সম্ভব নয়। বুঝলাম তো? হ্যাঁ, আজকে এদের যোগ বিয়োগ গুণ ভাগ করব, দেখবো এরা কত বড় মস্তান হয়েছে, ঠিক কি না? আমাদের এখন যোগ বিয়োগ গুণ ভাগ করতে বলছে। কে করতে বলছে? আমি বলছি না। ভুল পাগল, আমি বলছি। বাস্তব সংখ্যা তোদের বইয়ে আছে কি তোরা এখন যোগ কর, বিয়োগ কর, গুণ কর, ভাগ কর এবং নিজে নিজে পুরো কনসেপ্টটা ক্লিয়ার কর। আমি তোদের সাহায্য করব কনসেপ্ট ক্লিয়ার করতে। আমি কোনো স্যার নই। প্রথমে আমি তোদের কে আছি? এম কে ও আছি। আমি তোদের এম কেও, স্যার নয়। ঠিক আছে? হুম, আজকে তোদের যোগ বিয়োগ গুণ ভাগ সব ভালো করে বুঝিয়ে দিব, দেখে নাও। তাহলে স্বাভাবিক সংখ্যা কোথায় থেকে শুরু হয়? 1 থেকে। দৈনন্দিন জীবনে আমরা যে সমস্ত সংখ্যাগুলো ব্যবহার করে থাকি তাদের স্বাভাবিক সংখ্যা বলি। যেমন 2 কেজি চিনি, 1 লিটার তেল নিয়ে আসলাম মুদির দোকান থেকে। অথবা বাবা আজকে আমার পেনটা ছিঁড়ে গেছে, পুরানো হয়ে গেছে, ছোট হয়ে গেছে, চলো না একটা পেন্টের কাপড় কিনে নিয়ে আসি। 2 মিটার পেন্টের কাপড় কিনে নিয়ে আসলাম। এই যে 2 এর সঙ্গে কিছু একক লাগিয়ে দিচ্ছি, যেমন 500 টাকা, 300 টাকা, 2 মিটার, 100 মিটারের দৌড়, 1 কেজি চিনি, 2 লিটার, 3 লিটার, 5 লিটার তেল, দুধ, জল, এসব ব্যবহার করছি তো। তাহলে সমস্ত সংখ্যার পরে কিছু না কিছু একক আমরা লাগিয়ে দিচ্ছি। এসব সমস্ত সংখ্যা দৈনন্দিন জীবনে ব্যবহার করে থাকি বলে এদের কি বলা হয়? বলেছিলাম কি? স্বাভাবিক সংখ্যা। তাই আজকে এদের যোগ বিয়োগ গুণ ভাগ করবো, দেখবো এরা কোথায় কোথায় ফিট হচ্ছে। সব জায়গায় ফিট হবে না, দেখে নাও কোথায় কোথায় ফিট হচ্ছে। কেউ যোগ ফলে ফিট হবে, কেউ বিয়োগ ফলে, কেউ গুণ ফলে, কেউ ভাগ ফলে। হ্যাঁ, কেউ সব জায়গায় ফিট হবে, কেউ এই 3 জায়গায় ফিট হবে, কেউ এই 2 জায়গায় ফিট হবে। দেখে নিচ্ছি। যে কোনো একটা স্বাভাবিক সংখ্যা তোমরাই বলো। 2 নিলাম। বাপরে, এরকমই হলে না? ও আচ্ছা, ঠিক আছে। 2 বকের মতো হয়ে গেছে। প্লাস 25 নিয়ে নিচ্ছি। কত পাচ্ছি? 25 প্লাস 2 মিলে হয়ে গেল 27। 27ও এই সংখ্যায় আছে, কারণ 1 থেকে শুরু হয়েছে। 27 কে আছে? স্বাভাবিক সংখ্যা। 2 ছিল স্বাভাবিক সংখ্যা, 25 ছিল স্বাভাবিক সংখ্যা, পেলাম 27। 27ও হচ্ছে স্বাভাবিক সংখ্যা। নিতে পারো 35, নিতে পারো 101। কত হবে? 136 হবে। 136ও হচ্ছে একটি স্বাভাবিক সংখ্যা। অর্থাৎ স্বাভাবিক সংখ্যার যোগফল সর্বদা স্বাভাবিক হয়, সর্বদা স্বাভাবিক, সর্বদাই স্বাভাবিক, স্বাভাবিক। লিখে দিলাম কি? স্বাভাবিক সংখ্যার যোগফল। কি বলবা তোমরা যদি পরীক্ষায় আসে, তোমাদের যদি পরীক্ষায় আসে এই স্বাভাবিক সংখ্যার যোগফল সর্বদাই স্বাভাবিক সংখ্যা হয়, সত্য না মিথ্যা? কি আছে? সত্য। কি পেলাম? সত্য। এবার বিয়োগফল, যোগফলের কাজ হয়ে গেল। বিয়োগ করছি, এবার দেখে নিচ্ছি। বিয়োগফল সর্বদাই
স্বাভাবিক হচ্ছে কি হচ্ছে না? যেমন কেউ লিখলো 30, ওখান থেকে বাদ দিকে কেউ ধরে নাও কেউ বাদ দিচ্ছে, মনে করো 10, কত পাবে সে? 20। তাহলে কি হলো? স্বাভাবিক সংখ্যা নিয়েছিলাম, এটাও স্বাভাবিক সংখ্যা, কি পেলাম? স্বাভাবিক সংখ্যা। কি পেলাম? স্বাভাবিক সংখ্যা। হ্যাঁ, কিন্তু কেউ যদি ধরে নাও 10 লিখেছে আগে এবং 10 থেকে সে 30কে বাদ দিচ্ছে, 10 থেকে সে 30কে বাদ দিচ্ছে, তাহলে ছোট সংখ্যা থেকে যখনই বড় সংখ্যাকে সে বাদ দিচ্ছে তখনও 20 আসছে, কিন্তু কি আসবে? মাইনাস আসবে। তাহলে এটা স্বাভাবিক সংখ্যা আছে? কোথাও মাইনাস লেখা আছে? তাহলে বিয়োগফল সর্বদাই স্বাভাবিক সংখ্যা হবে না, বিয়োগফল সর্বদাই স্বাভাবিক সংখ্যা হবে না। আশা করছি তোমরা বুঝতে পারছো। স্বাভাবিক সংখ্যার যোগফল সর্বদাই স্বাভাবিক হয়, কিন্তু স্বাভাবিক সংখ্যার বিয়োগফল সর্বদাই স্বাভাবিক নাও হতে পারে। সংখ্যার যোগফল সর্বদা স্বাভাবিক হয়েছিল, কিন্তু স্বাভাবিক সংখ্যার বিয়োগফল সর্বদা স্বাভাবিক সংখ্যা হচ্ছে না। তাহলে এখানে লিখবো সর্বদা স্বাভাবিক সংখ্যা হবে না, সর্বদাই স্বাভাবিক স্বাভাবিক সংখ্যা হবে না। কি হবে না? দুটি স্বাভাবিক সংখ্যার যোগফল সর্বদা স্বাভাবিক সংখ্যা হবে না। সত্য না মিথ্যা? সত্য। যদি বলে দিত এই দুটি স্বাভাবিক সংখ্যার যোগ বিয়োগফল সর্বদাই, দুটি স্বাভাবিক সংখ্যার বিয়োগফল সর্বদাই স্বাভাবিক, তখন কি হয়ে যেত? মিথ্যা। হচ্ছে কি? বড় থেকে ছোটকে বাদ দিচ্ছি তখনই স্বাভাবিক সংখ্যা আসছে, কিন্তু যখন ছোট থেকে বড় সংখ্যাকে বাদ দিচ্ছি, ছোট সংখ্যা থেকে বড় সংখ্যাকে বাদ দিচ্ছি, এখানে কি এসে যাচ্ছে? বিয়োগ চিহ্ন এসে যাচ্ছে। কেন বিয়োগ চিহ্ন আসছে? ধরে নাও কেউ আমার কাছে 10 টাকা পাচ্ছিল, আমি পকেট থেকে 20 টাকা দিয়ে দিলাম, ওর কাছে আমার এক্সট্রা কি টাকা গেল? আরো 10 টাকা গেল না? 10 টাকা গেছে তো, তাহলে ওর কাছে আমার কি থাকলো? ওর কাছে এখন আমি পাবো, ওর উপর একটা ঋণ চেপে গেল। কি চেপে গেল? ঋণ চেপে গেল। কত টাকা ঋণ চেপে গেল? 10 টাকা, কারণ আমি ওকে 20 টাকা দিয়েছিলাম। তাই জন্য ওই ঋণের বদলে কি লিখছি আমরা? মাইনাস লিখছি। আশা করছি তোমরা বুঝতে পারছো। এবং যারা প্রথম ক্লাসটা দেখোনি তাদের বলছি তারা প্লিজ প্রথম ক্লাসটা দেখে নাও, আই বাটনে ক্লিক করো, প্রথম ক্লাসটা দেখে নাও, তারপর এখানে আসো, সম্পূর্ণ ভালো করে ক্লিয়ার হয়ে যাবে। আমার ক্লাসে যখনই তোমরা এখানে ভিডিও দেখতে বসেছো বা ক্লাস করতে বসেছো, তখন শুধু চোখ খোলা রাখবে, কান খোলা রাখবে, তার সাথে আরেকটা জিনিস, সেটা হচ্ছে কি মাথার মুন্ডু অন্য খেয়ালে নিয়ে যেতে হবে না, এটাও খোলা থাকবে। ঠিক আছে? তাহলে লিখে নিলাম যোগফল সর্বদা স্বাভাবিক, কিন্তু বিয়োগফল সর্বদা স্বাভাবিক নয়। তাহলে এই সংখ্যাটা কি আছে? এই সংখ্যাটা কি আছে? যারা প্রথম ক্লাস দেখেছে তারা জানে এই সংখ্যাটাকে বলা হচ্ছে কি? পূর্ণ সংখ্যা। কি রকমের পূর্ণ সংখ্যা? ঋণাত্মক পূর্ণ সংখ্যা। ঋণাত্মক পূর্ণ সংখ্যা হয়ে গেল। এবার অখণ্ড সংখ্যা দেখবো। আচ্ছা, গুণফল ভাগফল তো বেঁচে আছে, ওগুলো কে করবে? আমি করবো? আচ্ছা ঠিক আছে, আমি করে দিচ্ছি। 2 গুণিত 25, দুটোই স্বাভাবিক সংখ্যা আছে, গুণ করলে 50 হয়। 50ও কি আছে? একটি স্বাভাবিক সংখ্যা আছে। এবার যদি 2কে অখণ্ড সংখ্যা, অখণ্ড সংখ্যা পড়ে আসছি, তাহলে গুণফল কি পেলাম? সর্বদাই গুণফল কি পেলাম? সর্বদাই স্বাভাবিক হয়। দুটি স্বাভাবিক সংখ্যার গুণফল সর্বদা স্বাভাবিক সংখ্যা হয়। ভাগফলে পড়ে আসছি, আগে তোমরা এতটুকু বুঝো, যোগফল বিয়োগফল এবং গুণফল। ভাগফলে আসছি, টেনশন নিও না, সেখানেও আসবো, কিন্তু এখানে আসার একটি সময় আছে। সেই সময়ে আসতে গেলে তোমাদের পুরো কনসেপ্টটা ভালো করে ক্লিয়ার হয়ে যাবে। এবার যদি 0 লাগিয়ে দিই, 1 2 3 4, যা যা লিখেছিলাম 20 25 37 101, তারপরে আরো সংখ্যা আছে, চলতেই থাকবে, শেষ হবে না। তখন এই সমস্ত সংখ্যাকে বলা হয় অখণ্ড সংখ্যা। যখনই স্বাভাবিক সংখ্যার দলে 0 যোগ হয়ে গেল, তখন সমস্ত সংখ্যাকে বলা হবে অখণ্ড সংখ্যা। তাহলে 2 কি আছে? একটি অখণ্ড সংখ্যা। এখন অখণ্ড সংখ্যার কাজ করছি, এর কাজ হয়ে গেছে, ওকে এখন ছেড়ে দাও। এবার অখণ্ড সংখ্যায় ঢুকে ফেলো, মাথাকে অখণ্ড সংখ্যায় ঢুকিয়ে দাও। ঠিক আছে? তাহলে 2 কি নিয়েছিলাম? একটি অখণ্ড সংখ্যা। 25 কি আছে? একটি অখণ্ড সংখ্যা। পেলাম কি? 27, 27ও কি আছে? একটি অখণ্ড সংখ্যা। তাহলে অখণ্ড সংখ্যার যোগফল সর্বদাই অখণ্ড সংখ্যা হয়। সর্বদাই কি হয়? অখণ্ড সংখ্যা। কি লিখবি তোরা এখানে? অখণ্ড।
দুটি অখণ্ড সংখ্যার যোগফল, দুটি অখণ্ড সংখ্যার যোগফল সর্বদাই অখণ্ড সংখ্যা হয়। দেখলাম 2 কি আছে অখণ্ড সংখ্যা, 25 কি আছে অখণ্ড সংখ্যা, কি পেলাম 50, এটাও কি আছে একটি অখণ্ড সংখ্যা। তাহলে দুটি অখণ্ড সংখ্যার গুণফল সর্বদাই অখণ্ড সংখ্যা হয়। দুটি অখণ্ড সংখ্যা এবং স্বাভাবিক সংখ্যার যোগফল এবং গুণফল সর্বদাই স্বাভাবিক সংখ্যা হবে এবং অখণ্ড সংখ্যা হবে। বোঝা গেল? এবার বিয়োগফলে অখণ্ড সংখ্যার মতো সেম একটি কাজ। 30 কি আছে একটি অখণ্ড সংখ্যা, 10 কি আছে একটি অখণ্ড সংখ্যা, কি পেলাম 20, এটাও কি আছে একটি অখণ্ড সংখ্যা। 10 কি আছে অখণ্ড সংখ্যা, 30 কি আছে অখণ্ড সংখ্যা, বিয়োগ করলাম কি পেলাম -20। -20 কি অখণ্ড সংখ্যা আছে? -20 হচ্ছে একটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে অখণ্ড সংখ্যার বিয়োগফল সর্বদা অখণ্ড সংখ্যা হচ্ছে না। সেম স্বাভাবিক সংখ্যার মতোই অখণ্ড সংখ্যার বিয়োগফল সর্বদা অখণ্ড সংখ্যা হবে না। এখানে অখণ্ড সংখ্যা লিখে দিচ্ছি, স্বাভাবিক অথবা অখণ্ড। আশা করছি তোমরা বুঝতে পারলে। গুণফল কি হচ্ছে স্বাভাবিক হচ্ছে, গুণফল কি হচ্ছে অখণ্ড হচ্ছে, যোগফল কি হচ্ছে স্বাভাবিক হচ্ছে, যোগফল কি হচ্ছে অখণ্ড হচ্ছে। কিন্তু বিয়োগফল সর্বদা স্বাভাবিক হবে না, সেভাবে অখণ্ড সংখ্যার বিয়োগফল সর্বদা অখণ্ড সংখ্যা হবে না। এবার পূর্ণ সংখ্যার কাজ হবে। এবার কার কাজ হবে? পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা, তাহলে পূর্ণ সংখ্যা কি বলেছিলাম, কোথায় থেকে শুরু হয়? 0 এখানে সর্দার, এদিকে 1 2 3 4 এরকম করে চলতে থাকবে। এদিকে -1 -2 -3 -4 এদিকেও চলতে থাকবে, এদিকেও কি চলতে থাকবে, এর কোনো শেষ নেই। তাহলে 0 থেকে এই দিকে সমস্ত সংখ্যাকে ধনাত্মক পূর্ণ সংখ্যা, 0 থেকে এই দিকে সমস্ত সংখ্যাকে কি বলা হয়? ঋণাত্মক পূর্ণ সংখ্যা। এই সমস্ত সংখ্যার এবার যোগ বিয়োগ গুণ ভাগ প্রত্যেকটা আমরা করার চেষ্টা করব। প্রথমে যোগ করার চেষ্টা করছি। তাহলে 2 কি আছে, এবার কিসের কাজ হচ্ছে? পূর্ণ সংখ্যার কাজ হচ্ছে। তাহলে এখানে যে সমস্ত সংখ্যা লেখা আছে, এখানে আছে তো, অবশ্যই আছে তো। যারা প্রথম ক্লাস দেখেনি তাদের একটু অসুবিধা হতে পারে, কিন্তু তোমাদের বলছি তোমরা প্রথম ক্লাস গিয়ে দেখো। তাহলে 2 কি আছে একটি, 2 কি আছে একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা। 25 কি আছে, যেহেতু সংখ্যা চলতে আছে তাহলে এখানে 25 আছে অবশ্যই। 25 হচ্ছে একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা। কি পেলাম 27, 27 হচ্ছে একটি কি ধনাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যার যোগফল সর্বদা কি হয়? পূর্ণ সংখ্যা হয়। পূর্ণ সংখ্যার যোগফল সর্বদাই পূর্ণ সংখ্যা। সর্বদাই কি হচ্ছে? পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যার যোগফল সর্বদা কি হবে? পূর্ণ সংখ্যা। তোমরা যে কোনো সংখ্যা নিতে পারো, যে কোনো সংখ্যা নিতে পারো। যেমন ধরে নিচ্ছি কেউ লিখেছে 3, ওকে যোগ করবে -5 দিয়ে। কি লিখেছে কেউ? 3 লিখেছে, ওকে কি করছে? যোগ করছে তো -5 এর সঙ্গে যোগ করছে। কি হবে? 3 প্লাস মাইনাসে কি হয়? প্লাস মাইনাসে মাইনাস হয়, -5। তাহলে 3 থেকে 5 বার কত হবে? 2, -2। -2 কি আছে? একটি পূর্ণ সংখ্যা। কি রকমের পূর্ণ সংখ্যা? ঋণাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে দুটি পূর্ণ সংখ্যার যোগফল কি পেলাম? পূর্ণ সংখ্যায় পেলাম। কি রকমের পূর্ণ সংখ্যা আছে? ঋণাত্মক আছে, কিন্তু আছে তো পূর্ণ সংখ্যা না। তাহলে লিখবো দুটি পূর্ণ সংখ্যার যোগফল সর্বদাই কি হবে? পূর্ণ সংখ্যা হবে। সেমিটি ভাবে বিয়োগ করা হবে। সেমিটি ভাবে কি করা হচ্ছে? বিয়োগ করা হচ্ছে। কি পাচ্ছি? 20 পাচ্ছি। 20 হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, -20 পাচ্ছি। -20 হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা, অর্থাৎ দুটি পূর্ণ সংখ্যার বিয়োগফল। পূর্ণ সংখ্যার বিয়োগফল সর্বদাই পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যার যোগফল, পূর্ণ সংখ্যার বিয়োগফল সর্বদাই কি হচ্ছে? পূর্ণ সংখ্যা হচ্ছে। বুঝা গেল? এবার কি গুণফল। 2 কি ছিল? একটি পূর্ণ সংখ্যা। 25 কি আছে? এখন পূর্ণ সংখ্যায় আছে। কি পেলাম? 50। 50 কি হচ্ছে? একটি পূর্ণ সংখ্যা হচ্ছে। তাহলে পূর্ণ সংখ্যার গুণফল কি পাচ্ছি? পূর্ণ সংখ্যা পাচ্ছি। আরো দেখছি, ধরে নাও এখানে -7 লিখেছে কেউ, ওকে গুণ করবে সে -3 এর সঙ্গে। কত হবে? মাইনাসে প্লাস হয়ে যাবে। 3 7 21 বা 7 3 21। 21 কি আছে? একটি পূর্ণ সংখ্যা। কেউ বললো কি না
জিরো, জিরো কোথায় গেল? করো, জিরো নিয়ে কাজ করো। 7 নিয়ে নিলাম। ওকে গুণ করা হচ্ছে শূন্যর সঙ্গে। কি হবে শূন্য? শূন্য কি আছে? একটি শূন্য পূর্ণ সংখ্যা। শূন্যকে কি বলা হয়? শূন্য পূর্ণ সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যার যোগফল সর্বদাই পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যার বিয়োগফল সর্বদাই পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যার গুণফল সর্বদাই পূর্ণ সংখ্যা হবে। আশা করছি তোমরা বুঝতে পারলে। এবার দেখবো ভাগফল। স্বাভাবিক সংখ্যার ভাগফল কি হচ্ছে? স্বাভাবিক সংখ্যা যখন উপরে ধরে নাও, স্বাভাবিক সংখ্যা নাও বলে, জিরো এর এইদিকে সমস্ত সংখ্যা কি আছে? স্বাভাবিক সংখ্যা। জিরো নিয়ে সমস্ত সংখ্যা কি আছে? অখণ্ড সংখ্যা। তাহলে এই দুটো সংখ্যার যদি আমরা কাজ করি, এই দুটো সংখ্যাকে কি বলা হচ্ছে? পূর্ণ সংখ্যা বলা হচ্ছে না? তাহলে একেবারে যদি পূর্ণ সংখ্যা দেখে ফেলি, পূর্ণ সংখ্যার ভাগফল দেখে ফেলি, তাহলে পূর্ণ সংখ্যার ভাগফল দেখে ফেললে আমরা স্বাভাবিক সংখ্যা এবং অখণ্ড সংখ্যার ও ভাগফল একই সাথে দেখে ফেলবো। বোঝা গেল? তো যেমন ধরে নিচ্ছি কেউ লিখেছে 20 এবং কেউ লিখেছে 5। 20কে কি করছে? 5 দিয়ে ভাগ করছে। 20কে কি করছে? 5 দিয়ে ভাগ করছে। কি পেলো? 4 পেলো। 20 কি আছে? একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা। 5 কি আছে? একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা। কি পেলো? 4। 4ও কি আছে? একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা। আবার কেউ -20 লিখেছে, ওকে ভাগ করছে 5 দিয়ে, কত পাবে? 4 পাবে। কিন্তু কি বালা 4 হবে? মাইনাস বালা 4 হবে। তাহলে -20 হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা, 5 হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। কিন্তু কি পেলো? -4 পেলো। -4ও কি আছে? একটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা। আসলে এখানে সমস্ত কিছু হচ্ছে পূর্ণ সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যার ভাগফল দেখতে পাচ্ছি পূর্ণ সংখ্যা হচ্ছে, কিন্তু আদেও সম্ভব কি? দেখছি এখানে মাইনাস বাদ দিয়ে তোমরা একটা জিনিস লক্ষ্য করো, উপরে 20 নিচে 5, উপরে 20 নিচে 5, লব বড় হর ছোট, লব বড় হর ছোট, লব বড় হর ছোট, কি আসছিল? পূর্ণ সংখ্যা আসছিল। কিন্তু যদি কেউ উল্টো কাজ করে দিই, উপরে 5 লিখলো, নিচে 20 লিখলো, 5কে ভাগ করবে কত দিয়ে? 20 দিয়ে। লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে শিখেছি। লঘিষ্ঠ আকারে প্রকাশ করা মানে কি? কেটে দেওয়া। কেটে দে, 5 × 5, 5 × 4 20। কি পেলাম? 1/4। কি পেলাম? 1/4। 1/4 কোথাও লেখা আছে? এখানে কোনোদিন 1/4 আসবে? আসবে না। এদিকে কোনোদিন 1/4 আসবে? আসবে না। এটা কি আছে? ভগ্নাংশ। এটা কি আছে? ভগ্নাংশ। এটা কি বলি? ভগ্নাংশ। লব আর হর যদি থাকে তখন সেটাকে বলা হয় ভগ্নাংশ। কি রকমের ভগ্নাংশ আছে? প্রকৃত ভগ্নাংশ আছে। কি রকমের ভগ্নাংশ আছে? প্রকৃত ভগ্নাংশ আছে। তাহলে দেখতে পেলাম পূর্ণ সংখ্যার ভাগফল পূর্ণ সংখ্যা হচ্ছে না। এখানে দুটোই ছিল পূর্ণ সংখ্যা, কিন্তু এখানে এসেছে ভগ্নাংশ, অর্থাৎ পূর্ণ সংখ্যার ভাগফল পূর্ণ সংখ্যা হচ্ছে না। তাহলে কি লিখবো? পূর্ণ সংখ্যার ভাগফল সর্বদা পূর্ণ সংখ্যা হবে না। পূর্ণ সংখ্যার ভাগফল সর্বদাই পূর্ণ সংখ্যা হবে না। সেমনিভাবে স্বাভাবিক সংখ্যার ভাগফল সর্বদা স্বাভাবিক সংখ্যা হবে না। অখণ্ড সংখ্যার ভাগফল সর্বদা অখণ্ড সংখ্যা হবে না। বুঝা গেল? কি বলেছিলাম? যে পূর্ণ সংখ্যার ভাগফল যদি আমরা বুঝতে পেরে যাই, তাহলে এদিকে স্বাভাবিক সংখ্যা এবং অখণ্ড সংখ্যার ভাগফলও আমরা বুঝতে পেরে যাব। আশা করছি তোমরা বুঝতে পারলে। তাহলে এখানে এই লবকে কি দিয়ে চিহ্নিত করা হয়? পি দিয়ে। এবং হরকে কি দিয়ে চিহ্নিত করা হচ্ছে? কিউ দিয়ে। এটাকে পি লেখা হচ্ছে, এটাকে কি লেখা হচ্ছে? কিউ লেখা হচ্ছে। কিন্তু কিউ এখানে কি জিরো আছে? জিরো আছে কি? জিরো নেই। কত বসে আছে? 4 বসে আছে। অর্থাৎ যে সমস্ত পূর্ণ সংখ্যাকে p/q আকারে লেখা হবে, যেখানে কিউ হচ্ছে নট ইকুয়াল টু 0, কিউ হচ্ছে নট ইকুয়াল টু 0, এই সমস্ত সংখ্যাকে, এই সমস্ত ভগ্নাংশকে বলা হবে মূলদ সংখ্যা। কি সংখ্যা? মূলদ সংখ্যা। তাহলে এটাকে বলা হবে মূলদ সংখ্যা। কি সংখ্যা? মূলদ সংখ্যা। যে সমস্ত পূর্ণ সংখ্যাকে p/q আকারে লেখা হবে, যেখানে কিউ হচ্ছে নট ইকুয়াল টু 0, অর্থাৎ এখানে নিচে 0 হবে না। যদি 0 হয়ে যায়, কি হয়? 0 দিয়ে, অর্থাৎ 0 দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করা যায় না। যায় কি?
আমরা এতটুকু জানি এখন। পরের হিসাব আছে, চাই কি চাই না। তোমরা যদি উচ্চ মাধ্যমিকে সায়েন্সে স্ট্রিমে জয়েন করো, সায়েন্স নিয়ে যদি তোমরা পড়ো, তাহলে তোমরা ভালো করে সায়েন্সের মজা নিতে পারবে। তাহলে যে সমস্ত সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, যেখানে কিউ কি হবে না, জিরো হবে না, সেই সমস্ত ভগ্নাংশকে বা সেই সমস্ত সংখ্যাকে বলা হবে মূলদ সংখ্যা। তবে মাত্র মূলদ সংখ্যার ধারণা পেয়েছি। এখনো পর্যন্ত যে অধ্যায় আছে, অধ্যায়ের নাম আছে, অধ্যায়ের নাম কি আছে, বাস্তব সংখ্যা, ওখানে তো আমরা এখনো পৌঁছাইনি। তোমাদের সম্পূর্ণ ধারণা দিব বাস্তব সংখ্যা যে অধ্যায়টা আছে, এই অধ্যায়ে তোমাদের সম্পূর্ণ ধারণা দিব। চলো এবার দেখে নিচ্ছি এই মূলদ সংখ্যা থেকে কিভাবে পুরো বাস্তব সংখ্যা আমরা জেনে ফেলবো। কি জানি, জিরো হচ্ছে একটি পূর্ণ সংখ্যা, শূন্য পূর্ণ সংখ্যা, 1 2 3 4 এই সমস্ত সংখ্যা কি ছিল, স্বাভাবিক সংখ্যা। তারপরে জিরোকে নিয়ে এই সমস্ত সংখ্যা কি ছিল, অখণ্ড সংখ্যা ছিল। এবং এই দিকে সমস্ত সংখ্যা কি বলেছিলাম, ঋণাত্মক পূর্ণ সংখ্যা। অর্থাৎ এখানে সমস্ত সংখ্যা হচ্ছে কি একটি পূর্ণ সংখ্যা। এই পূর্ণ সংখ্যা থেকে কি দেখেছিলাম, মূলদ সংখ্যা দেখেছিলাম। কি দেখেছিলাম, মূলদ সংখ্যা। অর্থাৎ বলতে পারি এখানে যে সমস্ত সংখ্যা আছে, সমস্ত পূর্ণ সংখ্যাই হচ্ছে একটি মূলদ সংখ্যা। মনে করো 5 একটি পূর্ণ সংখ্যা আছে, ওর নিচে যদি 1 লাগিয়ে দিই, তাহলে এটা হয়ে যাবে কি, কি হয়ে যাবে, মূলদ সংখ্যা। কেন, কারণ একে বলবো পি, একে বলবো কিউ, এবং দেখতে পাচ্ছি কি কিউ নট ইকুয়াল টু জিরো, কিউ জিরো নয়। অর্থাৎ এই 5/1 মানে কি 5ই আছে, তাহলে পূর্ণ সংখ্যা ছিল 5, ওকে লিখতে পারি 5/1। অর্থাৎ সমস্ত পূর্ণ সংখ্যা হচ্ছে কি একটি মূলদ সংখ্যা। সেমিটি ভাবে মাইনাস লাগিয়ে দিলেও কি হয়ে যাবে, এটি একটি মূলদ সংখ্যা হবে। কি হবে, মূলদ সংখ্যা হবে। এবার এখানে যে ফাঁকা ফাঁকা দেখতে পাচ্ছি জায়গাগুলো, এই জায়গাগুলোতে কি কোনো সংখ্যা নেই? জুম করছি, কি করতে পারি, জুম করতে পারি। মোবাইলের স্ক্রিনে যেমনি আমরা জুম করে দেখি, সেমনি ভাবে যদি জুম করা হয়, তাহলে ধরে নাও 2 আর 3 এর মাঝেও অসংখ্য সংখ্যা থাকতে পারে। কি থাকতে পারে, অসংখ্য সংখ্যা থাকতে পারে। যদি একটাই সংখ্যা বার করতে চায়, 2 আর 3 এর মাঝে যদি একটাই সংখ্যা বার করতে চায়, তাহলে কি করব, 2 আর 3 কে যোগ করব, যোগ করে 2 দিয়ে ভাগ করব। কত হবে, 5/2। 5/2 কি পেলাম, একটি মূলদ সংখ্যা। তাহলে 2 এবং 3 এর মাঝে পেয়ে গেলাম 5/2, এবং 5/2 হচ্ছে একটি মূলদ সংখ্যা। কি 2 এবং 5/2 এর মধ্যে কোন সংখ্যা থাকতে পারে? অবশ্যই থাকতে পারে, অসংখ্য সংখ্যা থাকতে পারে। এখান থেকেও বার করা যাবে। ধরে নাও 2 আছে এবং 5/2 আছে, একেও ভাগ করবো 2 দিয়ে। এই দুইজনের মাঝে একটা সংখ্যা বার করবো, একটা সংখ্যা বার করবো। কি হবে এখানে, 2 2 4, 4 হবে, 4 5 কত হবে, 9, 9। আর এই দুইটা এর সঙ্গে গুণ হবে, 9/4। তাহলে এইখানে যে সংখ্যাটা পেলাম এটা হচ্ছে 9/4। আবার এই দুজনের মাঝেও অসংখ্য সংখ্যা আসতে পারে। তাহলে দেখতে পাচ্ছি 9/4ও হচ্ছে একটি মূলদ সংখ্যা। কি হচ্ছে, একটি মূলদ সংখ্যা। তাহলে পাচ্ছি এখানে সমস্ত পূর্ণ সংখ্যা আছে। এদিকে মাইনাস নিয়েও যদি কাজ করি, তাহলে একইভাবে একই উত্তর আসবে। ধরে নাও -4 নিলাম এবং -3 নিলাম, এই দুইজনের মাঝে কি সংখ্যা থাকতে পারে না? অবশ্যই থাকতে পারে। এটাও কি করব, 2 দিয়ে ভাগ করব, এখানেও সেম একই জিনিস পাবো। এবার দেখতে পেলাম এই যে সমস্ত পূর্ণ সংখ্যা ছিল, ওদের থেকে মূলদ সংখ্যা পাওয়া গেল। কিন্তু যে সমস্ত পূর্ণ সংখ্যা আছে, কিন্তু তাদেরকে পি বাই কিউ আকারে লেখা যাচ্ছে না। কিভাবে লেখা যাচ্ছে না, পি বাই কিউ আকারে লেখা যাচ্ছে না, যেখানে কিউ নট ইকুয়াল টু জিরো। এই সমস্ত সংখ্যা হচ্ছে এখানে কি পূর্ণ সংখ্যা, কিন্তু এদেরকে পি বাই কিউ আকারে লেখা যাচ্ছে না। তাহলে সেই সমস্ত সংখ্যাকে কি বলা হবে, সেই সমস্ত সংখ্যাকে বলা হবে অমূলদ সংখ্যা। কি বলা হবে, অমূলদ সংখ্যা। যেমন √/2, √3, √5, এই সমস্ত সংখ্যা হচ্ছে কি একটি অমূলদ সংখ্যা। কি হচ্ছে, অমূলদ সংখ্যা। এই অমূলদ সংখ্যাও এই সংখ্যা রেখায় আমরা পেয়ে যাব। কি পাবো, এই সংখ্যা রেখাই পাবো। অমূলদ সংখ্যাকেও এই সংখ্যা রেখার মধ্যেই দেখতে পাবো। তাহলে মূলদ সংখ্যাও পেলাম, অমূলদ সংখ্যাও পেলাম। তাহলে সমস্ত মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা মিলেই হয় বাস্তব সংখ্যা। কি বললাম, মূলদ সংখ্যা প্লাস অমূলদ সংখ্যা
মিলে কি হলো? বাস্তব সংখ্যা। তাহলে এই সংখ্যা রেখাকে কি বলবো? বাস্তব সংখ্যা রেখা। কি বলবো? বাস্তব সংখ্যা রেখা। আশা করছি তোমরা বাস্তব অধ্যায়ের, অর্থাৎ যে অধ্যায়ের নাম আছে সে অধ্যায়ের ধারণা পুরোপুরিভাবে ক্লিয়ার করতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লেগেছে তাহলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে অবশ্যই সঙ্গে থাকবে। থ্যাংক ইউ।